আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। পিলখানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হতে পারে আজ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে এই বিষয়ে শুনানি চলছে। আদালতে সাক্ষ্য দিচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান। এরপর তাকে জেরা করবে আসামির পক্ষের আইনজীবীরা। পিলখানা হত্যাকাণ্ড মামলায় 834 আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছে প্রায় 250 জন। এই মামলায় 1344 জন আসামির মধ্যে এ পর্যন্ত 286 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামিদের স্বজনদের অভিযোগ, হত্যা মামলায় সাজার মেয়াদ শেষ হলেও বিস্ফোরক মামলার বিচার কাজ বিলম্বিত করে আসামিদের কারাগারে আটক রাখা হয়েছে। মাগুরে নৃশংস নির্যাতনের শিকার হওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এই পর্যন্ত 4 বার হার্টবিট বন্ধ হয়েছে বলে জানিয়েছে ঢাকা সিএমএইচের চিকিৎসকরা। গেল রাতে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছে সেনাবাহিনী। সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড শিশুটির চিকিৎসার জন্য আধুনিক সব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছে। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখা সহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। একই দাবিতে লক্ষ্মীপুরেও অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টা থেকে জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি শুরু হয়। এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী পলাশ সাহা। পলাশ, কি বলছে আন্দোলনকারীরা, জানাবেন। ফারিহা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে জাতীয় পরিচয়পত্র এবং এনআইডি সেবা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখার দাবিতে প্রতিবাদ হিসেবে আজকে সকাল থেকে লক্ষ্মীপুরে কিন্তু জেলা নির্বাচন অফিসের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা মানববন্ধন এবং অবস্থান যে কর্মসূচি সেটি পালন করছেন। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারা সকাল থেকে এখানে যে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে তারা আসলে তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। সকাল 11টা থেকে শুরু হওয়ায় এই কর্মসূচি চলবে বেলা 1টা পর্যন্ত। এবং তারা কিছুক্ষণ আগে তারা বক্তব্য রেখেছিলেন, তারা আসলে যেমনটি বলছেন যে ভোটার তালিকার যে বিষয়টি এবং এনআইডি সেবাটি তারা আসলে 2008 সাল থেকে তারা এনআইডি যে সেবা সেটি তারা দিয়ে আসছেন, এবং অন্য কোনো কমিশনে যদি এই যে হালনা এনআইডির যে বিষয়টি সেটি স্থানান্তর করা হয় তাহলে ভোটার তালিকাও সেখানে স্থানান্তর করতে হবে, এবং এতে করে ভোটার তালিকার যে শুদ্ধতা সেটি থাকবে না, এবং এতে করে যে গ্রাহক যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়বেন। এবং তারা বলছেন যে এই এনআইডি সেবা দেওয়ার জন্য এই যে নির্বাচন কমিশন থেকে 4 থেকে 5 হাজার যে জনবল সেটিও কিন্তু নিয়োগ করা হয়েছে, এবং এই সময় যদি এটিকে অন্য কোনো কমিশনে যদি স্থানান্তর করা হয় এতে করে কিন্তু তাদের যে সেবা রয়েছে এবং অন্যান্য যে গ্রাহক সেবা রয়েছে সেটি কিন্তু বিঘ্নিত হবে, এবং ভোটার তালিকা সহ অন্যান্য যে সেবা রয়েছে সেটিতেও কিন্তু গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন। এবং লক্ষ্মীপুর জেলার শহর অন্যান্য যে উপজেলাগুলোতে সেই উপজেলাগুলোতেও কিন্তু একইভাবে এই মানববন্ধন এবং অবস্থান যে কর্মসূচি সেটি কিন্তু করা হচ্ছে। ফারিয়া। পলাশ, আপনাকে ধন্যবাদ। সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোড এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে পুলিশ হেডকোয়ার্টারে দেয়া গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স 76-এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নির্দেশনা দেওয়া হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে আজ বিকেলে ঢাকায় আসছেন।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। মূল এজেন্ডা রোহিঙ্গা সংকট হলেও বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক বার্তাও থাকতে পারে। রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে যাওয়া, সেপ্টেম্বরে ঢাকায় রোহিঙ্গা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের উপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের মতো ইস্যু এই সফরকালে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে দেশে 30,000 শিক্ষক এই সুবিধা পাবে বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। আজকে আমরা দরখাস্ত দিয়েছিলাম, সেই দরখাস্তে আমরা বলেছিলাম যে আমাদেরকে যদি গ্রেড 10 স্ট্যাটাস দেওয়া হয় আর সেই সঙ্গে গেজেটেড ক্লাস 2 করা হয় তাহলে আমরা আর ওইটা যারা পাবো না সেটা আমরা ক্লেম করব না। আর ইতিমধ্যে যারা 2015 সালের আগে 8, 12, 15 বছর অতিক্রম করেছে তারা পাবে। লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া 176 বাংলাদেশি দেশে ফিরেছে। সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে করে তারা হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। তাদের মধ্যে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিল 106 জন। বাকিরা স্বেচ্ছায় দেশে ফিরেছে। প্রতিশ্রুতি অনুসারে কাজ না দেয়ায় দালালের বিচারের দাবি জানিয়েছে তারা। তাদের অভিযোগ, কর্মসংস্থানের খোঁজে গিয়ে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে অনেকেই। 4 মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই, ভাত দেয় নাই, জেলে খালি পিড়ায়, খালি মারে। অনেক মানুষ পয়সা মরিয়া যাইতেছে। 3 মাস, আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খাইতে পারি নাই। আশা নিয়ে গেছিল ওইখানে কাজ আছে, 1.5 লক্ষ টাকা স্যালারি। আমি বলছিলাম যে 1.5 লক্ষ টাকা স্যালারি দেওয়া লাগবে না, আমাকে 50,000 টাকা মাসে স্যালারি দিলে চলবো, বাকি 1 লক্ষ টাকা আপনি খাই ফেলাইন। এই কথা বলে নিয়ে গেছে। নেওয়ার পরে দিয়া ইতালীয় গেম করে কথা কয়ে 1 সপ্তাহ ভিতরে গেম দিব এই কথা বলে টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে তার হইলো না, মাফিয়াদের হাতে পড়লাম, লাইফ শেষ। টাকাটা এরা একটা বিকাশ নাম্বার দেয়, ওই বিকাশ নাম্বারে আমরা ঢুকাই দেওয়া হয়েছে। এটা দুবাই একটা কোড দেওয়া হয়েছে, ওইভাবে ঢুকাই দেওয়া হয়েছে। ওই অবস্থা কেমন ছিল একটু বলেন। অনেক ভয়াবহ, খাওয়া দাওয়া নাই, খুব কষ্টের ভিতরে ছিলাম। খাওয়া দাওয়া ছিল না, খুব কষ্টের ভিতরে ছিলাম। দেখা গেছে 2 দিন, 1 দিন পর কবজা একটা দিয়ে যেত, ওই যে বাংলাদেশে যেরকম রুটি, এরকম রুটি দিয়ে যেত, ওটা খাইতাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা 440-এর বেশি যাত্রী বহনকারী একটি ট্রেন ছিনতাইয়ের পর সেনাবাহিনী অভিযান চালিয়ে 336 জনেরও বেশি জিম্মিকে মুক্ত করার দাবি করেছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, অভিযানে 33 জন হামলাকারী নিহত হয়েছে। অভিযান শুরুর আগে বালুচ লিবারেশন আর্মির হাতে 21 জন সাধারণ যাত্রী এবং 4 সেনা সদস্য নিহত হয়েছে। তবে বিবিসি এই পরিসংখ্যান যাচাই করে দেখতে পারেনি। সেনাবাহিনী বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে, যাতে আর কোনো হুমকি না থাকে। যুক্তরাষ্ট্রের বন্দি শিবিরগুলোতে বর্তমানে আটক আছে 47,600 জন নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে 32,800 জনকে গ্রেপ্তার করা হয়েছে ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে শুরু হওয়া অভিযানে। বাকি 14,800 জনকে গ্রেপ্তার করা হয়েছিল ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে। শপথ নিয়েই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানোর নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। সেসব আদেশের মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামের একটি আদেশও ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক আরোপের জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের প্রায় $21 বিলিয়ন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এক প্রতিবেদনে তথ্য জানায় বিবিসি। যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্পের বর্ধিত শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে। অথচ কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের বৃহত্তম বিদেশি সরবরাহকারী।
খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। অবসরের সিদ্ধান্ত জানিয়ে পোস্টে মাহমুদুল্লাহ লিখেন, সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সব সময় সমর্থন করেছেন। 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল 39 বছর বয়সী এই ক্রিকেটারের। এরপর দেশের হয়ে খেলেছেন 239টি ওয়ানডে, করেছেন 36.46 গড়ে 5,689 রান, রয়েছে 32টি হাফ সেঞ্চুরি ও 4টি সেঞ্চুরি। বল হাতেও নিয়েছেন 82টি উইকেট। সব মিলিয়ে 430টি ম্যাচ খেলে 11,047 রান করেছেন রিয়াদ। উইকেট নিয়েছেন 166টি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবসর নিলেন মাহমুদুল্লাহ। গত 5 মার্চ অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।